দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব এফডিআই নিয়ে, বিশেষ করে ইউএস থেকে এফডিআই কেন কমছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যে বাংলাদেশে আসে, এর মধ্যে যেসব কান্ট্রি থেকে আসে তার মধ্যে ইউএস এর ইনভেস্টমেন্ট সবচাইতে বেশি। তো সেটি এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। ইউএস যেটা 2 বছর আগেও এই আমেরিকা ছিল বাংলাদেশের টপ ইনভেস্টার কান্ট্রি, কিন্তু তাদের ড্রাস্টিক্যালি তাদের ইনভেস্টমেন্ট কমে যাওয়ার কারণে FY25-এ আমরা দেখতে পাই যে তারা 7th হাইয়েস্ট ইনভেস্টর হয়েছে। তাহলে একদম টপ থেকে 7th-এ গেল। কেন ইউএস টপ প্লেস থেকে 7th-এ চলে গেল সেটি আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে একটু তাদের স্ট্যাটিস্টিক্স দেখি যে ইউএস কিভাবে টপ ইনভেস্টর বাংলাদেশে ছিল, তার প্রধান কারণ ছিল তাদের হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে, বিশেষ করে এনার্জি সেক্টরে, গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম, অর্থাৎ তারা যে গ্যাস এক্সট্র্যাক্ট করে বাংলাদেশে, সেইখানে তাদের হাইয়েস্ট ইনভেস্টমেন্ট। তো আমরা দেখতে পাই যে ইউএসের এফডিআই স্টক, অর্থাৎ যেটা আউটস্ট্যান্ডিং ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট, সেটি গ্যাস অ্যান্ড পেট্রোলিয়ামে ছিল $2.8 বিলিয়ন FY23-তে। ঠিক FY25-এ এসে সেটি দাঁড়িয়েছে মাত্র $59 মিলিয়ন। তাহলে $2.8 বিলিয়ন থেকে $59.53 মিলিয়ন এই FY25-এ এসে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ আমরা যেটা জেনেছি যে এই আপরাইজিংয়ের পরে যেটা তাদের যে তারা যে এখানে ইনভেস্ট করেছে সেখান থেকে তাদের যে আর্নিংসটা হয় সেটি তারা ডলার ক্রাইসিসের কারণে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের যে ডলার ক্রাইসিস শুরু হয়েছে, সে কারণে আমাদের এখান থেকে ফরেন ইনভেস্টররা তাদের প্রফিট রিপাট্রিয়েট করতে পারেনি, যে কারণে তাদের এই ইনভেস্টমেন্টটা পাইল আপ হয়ে এরকম হিউজ হয়েছে। তো আমরা যেটা দেখেছি যে আপরাইজিংয়ের পর ইন্টারিম গভর্নমেন্ট তাদের পুরনো ফরেন ইনভেস্টরদের যে প্রফিট পড়েছিল বাংলাদেশে, যেটা নিতে পারছিল, তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, যে কারণে আমরা দেখেছিলাম তখন আমাদের রিজার্ভের উপর একটা প্রেশার ছিল, কিন্তু এটা একটা আমাদের গুড ইমপ্রেশনও তৈরি করেছে যে ফরেন ইনভেস্টরদের আর কোনো পেমেন্ট আমরা ডিউ রাখি নাই। তো সে কারণে আমরা দেখেছি তাদের হিউজ আউটফ্লো হয়েছে। ইউএসের যে ইনভেস্টররা তারা এখান থেকে যে প্রফিট রিপাট্রিয়েট করেছে, যে কারণে তাদের যে টোটাল ইনভেস্টমেন্ট সেটি অনেক কমে গেছে। আবার উল্টো দিকে যে ইনফ্লো, একই সাথে যখন আউটফ্লো হয়, আপনি প্রফিট নিয়ে যাচ্ছেন, আবার নতুন করে ইনফ্লো হয়, সেই ইনফ্লোতে আমরা দেখতে পেয়েছি যে ইনফ্লোটার চাইতে আউটফ্লো অনেক বেশি ছিল, যে কারণে ইউএস এই প্রথমবারের মতো তাদের FY25-এ যদি আমরা নেট এফডিআই দেখি তাহলে সেটি নেগেটিভ গ্রোথ হয়েছে। এটা প্রথমবারের মতো নেগেটিভ গ্রোথ হয়েছে, কারণ এর আগে আসলে এত মানে ইনফ্লো বেশি ছিল, আউটফ্লো কম ছিল। এখন এই বছরে ছিল আউটফ্লো অনেক বেশি, ইনফ্লো অনেক কম, যে কারণে আমরা যদি দেখি যে আমাদের FY25-এ তাদের নেট যে এফডিআই, অর্থাৎ আউটফ্লো থেকে ইনফ্লো বাদ দিয়ে ফাইনালি যে যদি বেশি থাকে সে বা কম থাকে, সেটি আসলে নেট, আসলে ফাইনালি তাদের ইনভেস্টমেন্টটা। তো আমরা দেখতে পাই যে তারা যেটা নিয়েছে, আউটফ্লো হয়েছে $669 মিলিয়ন, সেখানে ইনফ্লো হয়েছে $449 মিলিয়ন, যে কারণে তাদের নেগেটিভ গ্রোথ হয়েছে। $132 মিলিয়ন ছিল তাদের আসলে নেগেটিভ নেট এফডিআই। তো আবার যদি আমরা FY24-এ দেখি তখন কিন্তু তাদের নেট এফডিআই সারপ্লাস ছিল $89 মিলিয়ন। তো এটি এখন এই যে প্রফিট রিপাট্রিয়েশন, এটা আসলে কারা করছে? ইউএসের যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট এনার্জিতে বিশেষ করে, সেখানে আমরা সবচেয়ে বড় ইনভেস্টর কিন্তু শেভরন। তো শেভরন যেটা করে, পেট্রো বাংলার সঙ্গে তারা যেখানে গ্যাস এক্সট্র্যাক্ট করে সেটি সরকারের সঙ্গে প্রোডাকশন শেয়ারিং আছে। তারা যেই পরিমাণ গ্যাসটা উত্তোলন করে তার একটি অংশ তারা বাংলাদেশ সরকারকে দেয়, যেটি বাংলাদেশ সরকারের শেয়ার, এবং তাদের যে নিজের শেয়ারের যেই গ্যাস সেটি আবার তারা বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করে
তাদের আর্নিংসটা তারা নিয়ে যায়। তো আমরা পেট্রোবাংলার সঙ্গে কথা বলে জেনেছি যে আপরাইজিং এর পর প্রায় $250 মিলিয়ন মতো তাদের ডিউ ক্লিয়ার করেছে বাংলাদেশ সরকার। এছাড়াও তারা প্রতি মাসে তাদের যে পেমেন্টগুলো যেটা আগে আটকে ছিল সেটি কিন্তু তার প্রতি মাসে তারা ক্লিয়ার করে দিচ্ছে, অর্থাৎ শেভরনের আর কোনো পেমেন্ট এখন আর বাকি থাকে না। প্রতি মাস শেষে তাদের যেই পেমেন্ট থাকে সেটি থাকে প্রায় $35 to 40 মিলিয়ন প্রতি মাসে তাদের নিয়ে যেতে হয়। তো সেটি যদি আমরা একটু ভাগ করি যে আসলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট, সেখান থেকে তারা কি পরিমাণ টাকা নেয়। যেমন 100 টাকা যদি তাদের এখানে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে খরচ করে, সেখান থেকে 40 টাকা তাদের কস্ট হিসেবে তাদেরকে দিয়ে দেওয়া হয় রিপাট্রিয়েট করার জন্য। বাকি যে 60 টাকা থাকে সেখান থেকে প্রোডাকশন শেয়ারিংয়ের মাধ্যমে একটি অংশ, এই 60 টাকার একটি ভাগ বাংলাদেশ সরকার নেয় আর একটি ভাগ প্রফিট হিসেবে শেভরন নেয়। তো এইভাবেই আসলে তাদের ইনভেস্টমেন্টটা অনেক ড্রাস্টিক্যালি কমেছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস যেটি আমাদের এফডিআই এর যে ইন্ডিকেটর, কান্ট্রি ওয়াইজ ইন্ডিকেটর, সেখানে FY23-তেও তারা ছিল হাইস্ট ইনভেস্টার। আমরা যদি জাস্ট FY23-তে দেখি, সে সময় তাদের প্রায় টোটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ একটি ইয়ারের না, সারা সব সময়ের যে টোটাল ইনভেস্টমেন্ট সেটি ছিল প্রায় $4 বিলিয়ন। সেটি এখন FY25-এ যেহেতু এই প্রফিট রিপাট্রিয়েশনের কারণে এটি নেমে এসেছে $1 বিলিয়ন। এই যেহেতু আউটস্ট্যান্ডিংটা অনেক কমে গেছে, যে কারণে ইউএস কিন্তু এখন আমাদের টপ ইনভেস্টমেন্ট কান্ট্রি না, তারা কিন্তু এখন আমাদের 7th হাইস্ট ইনভেস্টর কান্ট্রি। শুধু যে এনার্জি সেক্টরে তারা মানে প্রফিট রিপাট্রিয়েশন হচ্ছে বা পুলব্যাক হচ্ছে ইনভেস্টমেন্ট তা না, পাওয়ারেও আমরা দেখতে পাই যে সেটি ইনভেস্টমেন্ট তাদের কমছে। ইউএস এর ক্ষেত্রে সেটি দেখতে পাই আমরা, যদি FY23-তে ছিল $151 মিলিয়ন তাদের পাওয়ারে স্টক ইনভেস্টমেন্ট, সেটি FY25-এ নেমে এসেছে $120 মিলিয়ন। সো একটা হিউজ চেঞ্জ এসেছে। তো এটা বাংলাদেশের জন্য এই যে সিঙ্গেল লার্জেস্ট কোম্পানি শেভরন, তারা এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছিল তারা এখন নিয়ে যাচ্ছে, নতুন ইনভেস্টমেন্ট আসছে না। তো বাংলাদেশের জন্য যেটি খারাপ সেটি হলো আমাদের এই মুহূর্তে আমাদের কিন্তু এনার্জি সেক্টরে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, কারণ আমরা এখন আমাদের ডোমেস্টিক যে আমাদের সাপ্লাই সেটি কিন্তু খুব দ্রুতই কমে যাচ্ছে এবং আমরা কিন্তু ইম্পোর্ট বেসড হয়ে যাচ্ছি। তো ইম্পোর্ট করে আনার ফলে কিন্তু আমাদের হিউজ খরচ হচ্ছে, যেটি আমাদের বাজেটের উপর প্রেশার পড়ছে, আমাদের রিজার্ভের উপর প্রেশার পড়ছে। এজন্য কিন্তু আমাদের এখন নতুন ফিল্ড এক্সপ্লোর করা উচিত। আমাদের ডোমেস্টিক সাপ্লাই, আমাদের নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানোর নতুন ফিল্ড দেখা উচিত, যেটা অলরেডি বাংলাদেশ সরকার পেয়েছে এবং সেখানে কিন্তু শেভরন এখানে নতুন ইনভেস্টমেন্ট করতেও চেয়েছে, তারা নতুন ফিল্ড চেয়েছে তাদের গ্যাস উত্তোলনের জন্য, কিন্তু সেটি এখনো আসলে সলভ করা সম্ভব হয়নি, ফলে তাদের নতুন কোনো ইনভেস্টমেন্টও আসেনি এই পর্যন্ত আমরা যেটা কথা বলতে জেনেছি। এখন এই যে যখন প্রফিট রিপাট্রিয়েশন হয়, আমরা কিন্তু দেখেছি, আমরা যদি টোটাল আমাদের বাংলাদেশের ইনভেস্টমেন্ট দেখি এফডিআই FY25-এ, আমরা যেটি সরকার অনেক প্রচার করছে যে 19% গ্রোথ হয়েছে, এই 19% গ্রোথ কিন্তু আমরা দেখছি যে পুরোটাই রিইনভেস্টমেন্ট এবং ইন্টার কোম্পানি লোন, অর্থাৎ প্যারেন্ট কোম্পানি থেকে এখানে যে ফরেন কোম্পানিগুলো আছে তারা লোন নিচ্ছে, আর একটি হলো তাদের যে এই যে প্রফিট নিচ্ছে না বা তাদের প্রফিটটা আবার রিইনভেস্ট করছে, যেটা শেভরন রিইনভেস্ট করছে না, তারা নিয়ে যাচ্ছে। আর এখানে যারা রিইনভেস্ট করছে তাদের এই পোর্টফোলিও থেকে আমাদের 19% গ্রোথ হয়েছে। আমাদের কিন্তু ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ ফ্রেশ ইনভেস্টমেন্ট কিন্তু বাড়েনি। আমরা যদি দেখি যে আমাদের যে ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ যখন একেবারে গ্রিন ইনভেস্টমেন্ট বাংলাদেশে ঢুকে, সেটি আসলে রিয়েল ইনভেস্টমেন্ট, সেটি 19% সেটি আমরা দেখি 70% ফল করেছে, নেগেটিভ গ্রোথ হয়েছে। আর আমাদের যে টোটাল যে আমরা 19% গ্রোথ বলছি, সেটি বেসিক্যালি রিইনভেস্টমেন্ট এবং ইন্ট্রা কোম্পানি লোনের কারণে হয়েছে। তার মানে বাংলাদেশে আমাদের যে ইনভেস্টমেন্ট সিনারিও এটার এই যে কমছে, এটার কারণ যেটা ইন্ডাস্ট্রির লোকজন বলছে যে আমাদের এখানে অনেকগুলো কারণ তারা মার্ক করেছে, এর মধ্যে অন্যতম
প্রবলেম হচ্ছে কিন্তু এনার্জি শর্টেজ। যে নতুন ব্যবসা এখানে এসে যখন ব্যবসা শুরু করবে তারা বিদ্যুতের লাইন পায় না, গ্যাসের লাইন পায় না। গ্যাসে তো কন্টিনিউয়াসলি আমাদের যে ডোমেস্টিক ইনভেস্টররা আছে তারাও তো আসলে গ্যাস পাচ্ছে না, ফলে তাদের যে প্রোডাকশন চালাবে সেটাও পাচ্ছে না। তো এরপর আছে করাপশন, যেটা ইউএস তাদের একটি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটের উপর আপরাইজিং এর পরে আমাদের ইনভেস্টমেন্ট সিনারিও কতটা চেঞ্জ হয়েছে সেটার উপর একটি রিপোর্ট দিয়েছে। সেখানেও তারা কিন্তু এই প্রবলেমগুলোই বলেছে যে আমাদের এগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, যে কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। সেটি খুব দেশের জন্য একটি দুশ্চিন্তার ব্যাপার, কারণ নতুন ইনভেস্টমেন্ট যখন আসবে না তখন কিন্তু এমপ্লয়মেন্ট হবে না। এমপ্লয়মেন্ট না হলে আমাদের ইনফ্লেশন অনেক বেড়ে যাবে, বেকার অনেক বেড়ে যাবে। আমরা যদি দেখি যে আমাদের যে আমরা যেটা বললাম যে আমাদের ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ ফ্রেশ ইনভেস্টমেন্ট যে কমছে, সেটিও কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স সেটি বলছে যে FY20 আমরা যদি FY24-এ দেখি আমাদের টোটাল যে এফডিআই তার মধ্যে 45% ছিল এই ইকুইটি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেটি কিন্তু FY25-এ কমে 33% হয়েছে। তো এটি গেল ইউএস পার্সপেক্টিভে আসলে বাংলাদেশের ইনভেস্টমেন্টের কি অবস্থা এবং আমাদের চ্যালেঞ্জগুলো কি, এবং আমরা যদি অন্যান্য দেশের কি অবস্থা, অন্যান্য দেশ থেকে আমাদের ইনভেস্টমেন্ট কেমন আসছে সেটা যদি দেখি, যে ইন্ডিয়া, চায়না এবং ইউকে তারাও কিন্তু আমাদের টপ ইনভেস্টার কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম। তো এসব দেশ থেকেও আমরা দেখেছি যে খুব বেশি কমেনি, কিন্তু ইনভেস্টমেন্ট স্লো হয়েছে, বাট এখনো স্টিডি গ্রোথটা রয়েছে এই দেশগুলো থেকে। কিন্তু ইউকে আবার যদি দেখি, ইউকে কিন্তু আমাদের মানে টপ যে 5 ইনভেস্টার কান্ট্রিজ আছে তার মধ্যে অন্যতম ইউকের ইনভেস্টমেন্ট কিন্তু ড্রাস্টিক্যালি ফল করেছে। FY25-এ আমরা দেখি 41% ফল করেছে। এখন তাদের FY25-এ তাদের নেট ইনভেস্টমেন্ট ছিল $300 মিলিয়ন, সেটি আগের বছরে কিন্তু ছিল $500 মিলিয়ন উপরে। এটা অনেক কমেছে, কিন্তু আবার টোটাল যে তাদের স্টক, এফডিআই স্টক, সেটি আবার বেড়েছে। তার কারণ হলো তাদের অন্যান্য সেক্টরে কিছু ইনভেস্টমেন্ট বেড়েছে, যেমন টেক্সটাইল অ্যান্ড ক্লোথিংয়ে বেড়েছে, ব্যাংকিংয়ে বেড়েছে, পাওয়ার সেক্টরে তাদের একটা বড় জাম্প হয়েছে ইনভেস্টমেন্টে, যে কারণে এফডিআই স্টকটা তাদের বেড়ে $3.3 বিলিয়ন উপরে আছে। এবং আগে যেরকম ইউএস টপ ইনভেস্টার কান্ট্রি ছিল টোটাল এফডিআই স্টক অনুযায়ী, সেটি তো ইউএসের যেহেতু কমে গেছে, আবার ইউকে সেই জায়গাটা নিয়েছে। ইউকে এখন এফডিআই স্টক মানে টোটাল ইনভেস্টমেন্ট অনুযায়ী বাংলাদেশে এখন ইউকে টপ ইনভেস্টার কান্ট্রি। আবার যদি আমি শুধু FY25-এর কথা বলি, স্টকটা হলো যে টোটাল ইনভেস্টমেন্ট, কিন্তু একটা সিঙ্গেল ইয়ারে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসলো, সেখানে আবার FY25-এ টপ ইনভেস্টার কান্ট্রি বাংলাদেশে ছিল নেদারল্যান্ড, এবং সিঙ্গাপুরও আমাদের সেটিও কিন্তু টপ 5 ইনভেস্টমেন্ট কান্ট্রির মধ্যে চলে আসছে। কারণ FY25-এ আমাদের যেসব কান্ট্রি থেকে আমরা রেগুলার ইনভেস্টমেন্ট পাই, এরকম ইউকে, ইউএস, চায়না, ইন্ডিয়া, এগুলো থেকে স্লো হয়েছে, বাট নতুন কান্ট্রি আবার এখানে ইন করেছে। নেদারল্যান্ড থেকে আমাদের ড্রাস্টিক্যালি ইনভেস্টমেন্ট বেড়েছে, এটা একটা গুড পয়েন্ট। আমরা দেখেছি যে 41% ইনভেস্টমেন্ট বেড়েছে নেদারল্যান্ড থেকে, সেটি বেসিক্যালি এসেছে ফুড অ্যান্ড প্রোডাক্ট সেক্টরে, ফুড সেক্টরে আসলে এসেছে, যে কারণে ফুড সেক্টর কিন্তু এফডিআই অ্যাট্রাকশনে FY25-এ নাম্বার 1 ছিল এই নেদারল্যান্ড ইনভেস্টমেন্টের কারণে। তো আমরা দেখি যে এই কারণে নেদারল্যান্ড এবং সিঙ্গাপুর, এই দুটো কান্ট্রি আসলে এই FY25-এ তারা টপ ইনভেস্টমেন্ট কান্ট্রিগুলোর লিস্টে বেশ উপরের দিকে ছিল। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।